আচ্ছা, আমরা হিন্দি সিনেমা বলি বা বাংলা সিনেমা বলি, প্রায় এরকম সিন দেখি যে নায়ক নায়িকা একটু অন্তরঙ্গ হলেন, তার পরের সিনেই আমরা দেখতে পাই যে নায়িকা হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেছেন। এটা দুর্দান্ত মুভমেন্ট। কিন্তু বাস্তবিক কি এরকম এত সহজে সবাই প্রেগনেন্ট হতে পারেন? যে কাপলগুলো হয় না তাদেরকে নিয়ে আজকের এই আলোচনা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুজয় দাশগুপ্ত, বিশিষ্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট আর স্টার ডক্টর ইন এই ফিল্ড। তো উইন্ডোটা নিয়ে যেটা একটা ধারণা সেটা হচ্ছে যে ওভুলেশন, অর্থাৎ ওভুলেশন সাধারণত পিরিয়ডের 14 কি 15 নাম্বার দিনে হয়। এই জন্য অনেকে একটা কথা বলেন ফার্টাইল উইন্ডো, মানে হচ্ছে পিরিয়ডের 12 থেকে 16, কেউ বলেন 12 থেকে 18, কেউ বলেন 10 থেকে 18, ওই সময়টা সহবাস করলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে। কিন্তু মনে রাখতে হবে মেডিকেল সায়েন্স হচ্ছে এভার চেঞ্জিং সায়েন্স। আমরা 50 বছর আগে যে জিনিসটা ভাবতাম সেটা এখন চেঞ্জ হয়েছে, আবার এখন যে জিনিসগুলো আমরা মনে করি যে ঠিক, 10 বছর পরে দেখা যাবে যে সেগুলো ভুল। এগুলো চেঞ্জ হতে থাকে। দেখা গেছে এই যে কনসেপ্টটা যেটা বলে ফার্টাইল উইন্ডো, পার্টিকুলার পিরিয়ডের কোনো সময়, পার্টিকুলার কোনো সময়ে সহবাস করা, এটাকে বলে টাইমড ইন্টারকোর্স। এটা করলে দেখা যায় বিভিন্ন সমস্যা তৈরি হয়, যেমন পার্টিকুলারলি স্ট্রেস তৈরি হয়, সেক্সুয়াল ডিসফাংশন তৈরি হয়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বেশি, এমনকি মহিলাদের ক্ষেত্রেও। বিশেষ করে অনেকদিন কারো মনে হয় আজকে করতেই হবে, করতে পারলাম না মানে জিনিসটা মিস হয়ে গেল। বিশেষ করে অনেক পুরুষেরা বলেন আগে তাদের কোনো সেক্সুয়াল লাইফে প্রবলেম ছিল না, হঠাৎ করে তাদের ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন, অনেকে সেক্স করার ইচ্ছেটা চলে যায়। বৈজ্ঞানিকভাবে দেখা গেছে এই যে পার্টিকুলার কোনো এক টাইমে সহবাস করলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে না, বরং অনেক দিন যদি স্পার্ম জমে থাকে তাহলে কিন্তু স্পার্মের কোয়ালিটি খারাপ হতে থাকে। কারণ এখন দেখা গেছে যত নিয়মিত সহবাস করা হয় তত কিন্তু স্পার্মের কোয়ালিটি ভালো থাকে। আর বৈজ্ঞানিকভাবে দেখা গেছে সপ্তাহে যদি 2 থেকে 3 বার মেলামেশা করা হয়, অন্তত 2 থেকে 3 বার, তার থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই, সেটা পিরিয়ডের যে কোনো সময় ধরেই, তাতেই কিন্তু প্রেগনেন্সি আসতে পারে। কারণ স্পার্ম যদি একবার ভেতরে যায় সেই স্পার্ম কিন্তু 6 থেকে 7 দিন কিন্তু ভালো থাকতে পারে। কাজেই সপ্তাহে যদি 2 থেকে 3 বার যদি সহবাস হয় অ্যাভারেজে, তাহলে কিন্তু যখন ওভুলেশন হচ্ছে সে সময়টাতেও কিন্তু স্পার্ম কিন্তু ভেতরে থাকছে, তাতেও কিন্তু প্রেগনেন্সি আসতে পারে। আমরা সেজন্য এখন পেশেন্টদেরকে কিন্তু টাইম ইন্টারকোর্সের ব্যাপারে বলি না। এখন অনেকে আছেন, এখন অনেক হয়তো প্রাচীন ধ্যান ধারণা নিয়ে আছেন যে এই সময় সহবাস করতে হবে, কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখা গেছে এইভাবে সহবাস করে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে না। তাই আমরা যেটা আমাদের সব পেশেন্টদেরকে বলি, এই জিনিসটা ভুলে যান, শুধু পার্টিকুলার টাইমে করতে হবে, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার করুন, যাতে স্ট্রেসটা কম থাকে। কারণ দেখুন, বন্ধাত্ম বাচ্চা আসছে না, অলরেডি অনেক কিছু নিয়ে স্ট্রেসে আছেন, অলরেডি হয়তো কোনো রিপোর্ট খারাপ আছে সেটা নিয়ে স্ট্রেসে আছেন, এইগুলো করে শুধু শুধু স্ট্রেস বাড়াবেন না। তাহলে সেই সব কাপলগুলো কারা যারা আনফর্চুনেট এত কিছুর পরেও প্রেগনেন্ট হতে পারছেন না, কারণটা কি কি? দেখুন, একটা তো কারণ হতে পারে যে পুরুষের সমস্যা, কারণ মনে রাখতে হবে মেল ইনফার্টিলিটি কিন্তু এখন বাড়ছে। আমরা যদি এখন ক্লিনিকে 10 জন বন্ধাত্বের পেশেন্ট দেখি, তার মধ্যে 6 জনের থেকে 7 জনেরই কিন্তু পুরুষের বন্ধাত্বের সমস্যা আছে। এবং মনে রাখতে হবে আমাদের সেন্টারে আমরা কিন্তু এই সারা পূর্ব ভারতের মধ্যে, সারা ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি কিন্তু মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধাত্বের চিকিৎসা করি। তাই সেজন্য আমরা কিন্তু এই ধরনের পেশেন্ট বেশি পাই। অর্থাৎ পুরুষের শুক্রাণুর সমস্যা, সেটা বিভিন্ন কারণে হতে পারে, শুক্রাণু তৈরি হচ্ছে না অথবা ঠিকমতো বেরোতে পারছে না। 2 নম্বর হতে পারে মহিলার ওভারিতে কোনো সমস্যা রয়েছে, সেটা হতে পারে পিসিওএস, পলিসিস্টিক ওভারি, অথবা হতে পারে এএমএইচ কম, অর্থাৎ ডিমের সংখ্যা কম। 3 নম্বর হতে পারে মহিলার এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ আছে, যেখানে সিস্ট তৈরি হয় এবং পিরিয়ডের সময় ব্যথা হয়। 4 নম্বর হতে পারে সেই মহিলার ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে। এছাড়া বেশ কিছু কাপেল আছেন যাদের ধরুন অ্যাপারেন্টলি কোনো সমস্যা নেই, যাকে আমরা বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, অর্থাৎ আমরা যা টেস্ট করছি তাতে কোনো সমস্যা পাচ্ছি না, কিন্তু অনেক সময় সমস্যা থাকতে পারে যেটা আমাদের পক্ষে চেক করা সম্ভব নয়, যাকে আমরা বলি আনএক্সপ্লেইন। আর তাছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস। দেখুন, বয়স যত বাড়তে থাকে, মহিলার বয়স যত 35-এর বেশি হয়, তত তো বাচ্চা আসার সম্ভাবনা কমে। কিন্তু অনেকের ওজন বেশি থাকা, স্মোকিং করা, অতিরিক্ত অ্যালকোহল, ধরুন অতিরিক্ত সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ সারাদিন বসে কাজ, তার ফলেও কিন্তু প্রেগনেন্সি আসার কিন্তু সম্ভাবনাটা কমে যায়। এরাই হচ্ছে আপনি যেটা প্রশ্ন করলেন সেই আনফর্চুনেট কাপল। ইউজুয়ালি মানুষের মানে কখন তারা ডিসিশন নেবেন যে একজন আইভিও স্পেশালিস্টের কাছে যেতে হবে? কারণ একজন গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন, উনি মানে এই টাইমটা এক্স্যাক্টলি কখন হওয়া উচিত যে আচ্ছা, উনি কলটা করবেন যে এবার আচ্ছা, আমার দেখুন, যাওয়া দরকার? যে জিনিসটা মাথায় রাখতে হবে, আইভিএফ স্পেশালিস্টকে দেখাচ্ছেন তার মানে এই নয় যে আপনাকে আইভিএফ করতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমরা কিন্তু প্রচুর পেশেন্টকে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার ট্রিটমেন্ট করি, ওভুলেশন ইন্ডাকশন করি, অনেকের আইইউআই করি, যাদের হয় না তাদের আইভিএফ করি। কিছু কিছু দম্পতি আছেন যাদের কিন্তু আইভিএফ ছাড়া অন্য উপায় নেই, যেমন পুরুষের শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কম অথবা অ্যাজোস্পার্মি আছে, সেক্ষেত্রে ডোনার স্পার্ম দরকার নেই, নিজের স্পার্ম দিয়ে বাবা হতে পারেন, কিন্তু সেটা বিশেষ ধরনের আইভিএফ, যাকে ইক্সি বলে। 2 নম্বর, যেসব পুরুষের ইজাকুলেশন অর্থাৎ বীর্যপাতের সমস্যা আছে,
3 নম্বর হচ্ছে কোনো মহিলার ধরুন গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস আছে, অর্থাৎ সিভিয়ার ধরনের এন্ডোমেট্রিওসিস আছে। কোনো মহিলার ধরুন ল্যাপারোস্কোপিতে দেখা গেছে 2টো ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে তাদের ক্ষেত্রে। এছাড়া কিছু কিছু জেনেটিক প্রবলেম আছে যেখানে কিন্তু আইভিএফ দরকার, এমনকি বাচ্চা আসতে সমস্যা না হলেও আইভিএফ দরকার, কারণ এখানে আইভিএফ এর সময় আমরা পিজিটি বলে একটা টেস্ট করতে পারি, যার ফলে আমরা এমব্রায়োর কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা সেটা দেখতে পারি। অর্থাৎ এই কাপেলরা হচ্ছেন যাদের আইভিএফ ছাড়া অন্য উপায় নেই, কাজে দেরি না করে আইভিএফ স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। 2 নম্বর কিছু দম্পতি আছেন যাদের আইভিএফ ছাড়া অন্যভাবে আসতে পারে, কিন্তু যদি দেখা যায় অন্য ট্রিটমেন্টে হচ্ছে না, তাহলে খুব তাড়াতাড়ি আইভিএফ এর সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ তাদের কিন্তু যত দিন যাবে রিপোর্ট খারাপ হয়ে যেতে পারে। যেমন এন্ডোমেট্রিওসিস কিছুদিন ওষুধ দিয়ে বা আইইউআই করে দেখা যেতে পারে, না হলে আইভিএফ, কারণ এন্ডোমেট্রিওসিস তাড়াতাড়ি ফিরে আসতে পারে। যাদের এএমএইচ খুব কম আছে তাদের কিন্তু খুব বেশি দিন ওষুধ খেয়ে বা খুব বেশি দিন আইইউআই করে ট্রিটমেন্ট করা উচিত নয়। যদি ওষুধে বা আইইউআইতে এলো ভালো, না হলে কিন্তু আইভিএফ এর কথা ভাবা উচিত, দেরি করা উচিত নয়। 3 নম্বর যাদের স্পার্মের ধরুন মোটামুটি মাঝারি ধরনের সমস্যা আছে, খুব গুরুতর সমস্যা নেই, মাঝারি ধরনের সমস্যা আছে, তারা ওষুধ খেয়ে 2-3 মাস দেখতে পারেন, কিন্তু তাতে যদি না হয় তারপর আইইউআই বা আইভিএফ এরকম কিছু ভাবা উচিত। এরপরে একটা ক্যাটাগরি আছেন যাদের হচ্ছে লাস্ট অপশান আইভিএফ, অর্থাৎ প্রথমেই আইভিএফ এর দরকার নেই, প্রথমে অন্য ওষুধ দিয়ে ট্রিটমেন্ট, যেমন ওভুলেশন ইনজেকশন করা যায়, সেটা না হলে আইইউআই করা যায়, সেটা না হলে আইভিএফ। যেমন যাদের পিসিওএস আছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, যাদের আনএক্সপ্লেন ইনফার্টিলিটি অর্থাৎ কোনো কারণ পাওয়া যাচ্ছে না, যাদের মাইল্ড এন্ডোমেট্রিওসিস আছে, অথবা কিছু কাপেল থাকেন যাদের সেক্সুয়াল প্রবলেম থাকেন, তাদের আইইউআই করে না হলে তখন আইভিএফ এর কথা ভাবা যেতে পারে। এবার আপনাকে আমি একটা একটু কঠিন কোয়েশ্চেন করব, আমি জানি না কতটা উচিত হবে। আপনাকে আমার মনে হয়েছে করা উচিত এই কারণের জন্য, বিকজ আপনার একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, আপনি সারা বছর বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল সেমিনারগুলোতে আপনি যান, আমি দেখেছি, আপনাকে ফলো করি, ওখানে গিয়ে আপনি ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেন, পেপার প্রডিউস করেন। একটা হচ্ছে কি আমার যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আইভিএফ এর সাকসেস রেট কত ইন্টারন্যাশনালি। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়াতে আমার বলতে খারাপ লাগে ওয়ার্ডটা, যেটা হচ্ছে মার্কেটিং গিমিকে এমনও দেখানো হয় যে আমাদের 100% সাকসেস রেট, এটা ওটা সেটা, এটার অ্যাকচুয়াল ফিগারটা কি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি, আর ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা কি, বা ইন্ডিয়াতে কি চলছে। তার আগে সাকসেসের ব্যাপারটাকে বুঝতে হবে। সাকসেসের মানে কি, আমি 100 জনের আইভিএফ করলাম, আমার কতজনের প্রেগনেন্সি এলো। এবার ধরুন কেউ আপনাকে বললো যে 99% সাকসেস রেট, তার মানে কি কোনো গ্যারান্টি আছে আপনার হবে? হবে না। যেমন ধরুন আজকে একটা ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, আমি বললাম ভারতের জেতার সম্ভাবনা 99%। আমি কিন্তু জানি না ভারত সত্যি জিতবে নাকি জিতবে না। যদি ভারত জিতেছে আমি বলতে পারি হ্যাঁ আমি তো বলেছিলাম জিততে পারে 99%, কিন্তু যদি হেরে যায় তখন কি বলবো? 1% তো সম্ভাবনা ছিল হেরে যাওয়া, সেটা হয়েছে। আপনি টাকা খরচা করে, পরিশ্রম করে, ডাক্তারের কাছে বারবার এসে এত কষ্ট করে আইভিএফ করছেন, আপনার কাছে যদি প্রেগনেন্সি আসে আপনার কাছে মনে হবে সাফল্যের সম্ভাবনা 100%, আপনার যদি প্রেগনেন্সি না আসে আপনার মনে হবে 0%। কাজে কেউ যদি 99% বলেন সেই প্রলোভনে পা দেবেন না, কারণ তার মানেও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবার আসি যেটা বললেন সারা পৃথিবীতে কত। দেখুন ওভারঅল আইভিএফ এর সাকসেস রেট মেইনলি ডিপেন্ড করে বয়সের উপর। বয়স যত বাড়তে থাকে আইভিএফ এর সাকসেস রেট কমতে থাকে। আমরা মেইনলি আইভিএফ এর সাকসেস রেট যেটা সারা স্ট্যান্ডার্ড অনুযায়ী সারা পৃথিবীতে বলে 35 ইয়ার্সের নিচে, অর্থাৎ মহিলার বয়স যদি 35 বছরের নিচে হয় তাহলে কত। সারা পৃথিবীতে যেটা বলা হয় সেটা হচ্ছে 30 to 40%। 100 জনের মধ্যে 30 থেকে 40 জনের প্রেগনেন্সি আসতে পারে। যদি সব কিছু ভালো থাকে তাহলে সম্ভাবনা বেশি, সব কিছু খারাপ থাকলে সম্ভাবনা কম। কিন্তু মনে রাখতে হবে সারা পৃথিবীতেই কিন্তু বলা হয় যে 30 to 40%। এবার আপনি বলতে পারেন অমুক সেন্টার তো বলেছে আমাদের 75%, অমুক সেন্টার বলেছেন 80%। সারা পৃথিবী আর কোনো পার্টিকুলার সেন্টারের মধ্যে তফাৎ। ধরুন কোনো সেন্টার 100টা আইভিএফ করছেন, তাদের হয়তো হতে পারে 70 জনের প্রেগনেন্সি আসছে, কিন্তু সারা পৃথিবীতে ধরুন 1 লাখ আইভিএফ হচ্ছে। কাজেই আমরা কিন্তু পরিসংখ্যান অনুযায়ী যারা 1 লাখের তথ্য দিচ্ছে সেই তথ্যটার উপর কিন্তু অনেক বেশি নির্ভর করবো রাদার দেন যারা 10টা বা 100টা করছে। হ্যাঁ, ডেফিনেটলি যত দিন গেছে তত আইভিএফ এর টেকনোলজি উন্নত হয়েছে। এখন ল্যাবরেটরিতে অনেক উন্নত টেকনোলজি এসছে, যার ফলে আইভিএফ এর সাকসেস রেট গত 10 বছর আগে যা ছিল তার থেকে অনেক বেড়েছে। কিন্তু সেটা কখনোই কিন্তু 100% তো নয়, 90%ও নয়, 70%ও নয়। সেটা ওভারঅল কিন্তু আমরা বলবো সেই 40 to 50%, অর্থাৎ 100 জনের মধ্যে 40 থেকে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে, তার মধ্যে 30 জন বাচ্চা নিয়ে বাড়ি যেতে পারে। হ্যাঁ, আমাদের ল্যাবে কিন্তু আমরা কখনো কখনো এরকমও পাই, কোনো মাসে দেখা গেছে 70-80% পেশেন্ট প্রেগনেন্ট হয়েছেন, আবার কোনো মাসে দেখা গেছে 50% প্রেগনেন্ট হয়েছে। কোনো মাসে 70-80% প্রেগনেন্ট হলেন, তার মানে আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের সাকসেস রেট 80%, কারণ হতে পারে সেই মাসে যেসব পেশেন্টের বয়স কম, যেসব পেশেন্টের স্পাম ভালো, যেসব পেশেন্টের ওভারিতে ডিমের কোয়ালিটি ভালো,
তাদের আমরা আইভিএফ বেশি করে করেছি। আর যেই মাসে ধরুন বেশি বয়স্ক পেশেন্ট আইভিএফ করেছেন, যে মাসে ধরুন যাদের এগ খারাপ বা স্পাম খারাপ তারা আইভিএফ করেছেন, তাদের ক্ষেত্রে সেজন্য সেই মাসে আমরা 40 to 50% সাকসেস পেয়েছি। কিন্তু আমাদের ওভারঅল বলতে গেলে আমরা কিন্তু বলি মোটামুটিভাবে সোজা কথায় প্রতি 2 জনের মধ্যে একজনের প্রথমবারে প্রেগনেন্সি আসতে পারে। মোটামুটি আমরা বলতে পারি আজকে থেকে যদি 100 জন পেশেন্ট যদি আইভিএফ শুরু করেন, প্রথম মাসে 100 জনের মধ্যে 50 জনের, অর্থাৎ প্রথম আইভিএফে 100 জনের মধ্যে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে। দ্বিতীয় আইভিএফে, অর্থাৎ যারা প্রথমবার হলো না তারা যদি দ্বিতীয়বার আইভিএফ করেন, সেরকমভাবে 100 জনের মধ্যে 70 থেকে 75 জনের হতে পারে। যাদের দ্বিতীয়বারে হলো না তারা যদি তৃতীয়বারে করেন, তাদের মধ্যে 100 জনের মধ্যে ওভারঅল 90 থেকে 95 জনের হতে পারে। কিন্তু প্রত্যেক আইভিএফ সাইকেলে ওভারঅল সাকসেস রেট আমরা কিন্তু গড়ে 50%, এটা ধরেই কিন্তু চলবো ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী। কারণ আমাদের দেশে যেটা হয়, আমরা যা খুশি একটা সাকসেস রেট দেখাতে পারি, কিন্তু বাইরের দেশে কিন্তু এটা পরিসংখ্যান দিয়ে দেখাতে হয়। আমি দাবি করলাম 75%, কেউ কাগজ দেখতে চাইছে না, কিন্তু বাইরে কিন্তু এটা ডকুমেন্ট করে দেখাতে হয়। আজকের ডেটে কলকাতা শহরে অন্ততপক্ষে আমার জানা 55 থেকে 60টা আইভিএফ সেন্টার রয়েছে। হাউ জিনোম ইজ ডিফারেন্ট? দেখুন, প্রথম কথা আমি যেটা বললাম প্রথমেই, আমরা যেটা করি জিনোমে সেটা হচ্ছে পেশেন্ট সেন্ট্রিক কেয়ার। আমরা পেশেন্ট কী চাইছেন সে ব্যাপারটাকে আগে গুরুত্ব দিই। আমাদের আইভিএফ সেন্টার আসা মানেই কিন্তু আইভিএফ করা নয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আমরা কিন্তু অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, এমনকি অনেক পেশেন্ট আসেন যাদের 3বার আইভিএফ ফেল হয়েছে, তারা অনেক সময় বলেন ডাক্তারবাবু আইভিএফ করতে পারবো না, ওষুধ দিয়ে চেষ্টা করো। আমরা তাদের বলি দেখুন ওষুধ দিয়ে সম্ভাবনা কম, কিন্তু আমরা চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, যাদের আইভিএফ ছাড়া অন্য উপায় নেই তাদেরকে আমরা ডেফিনেটলি বলবো যে আইভিএফই করতে হবে। কিন্তু প্রথম কথা আমরা পেশেন্ট কী চাইছেন সেই অনুযায়ী দেখি। 2 নম্বর, আমরা পেশেন্টের চাহিদাটাকে আমরা রেসপেক্ট করি। যেমন আমরা কিন্তু হুটহাটভাবে কিন্তু ডোনার এগ বা ডোনার স্পাম ইউজ করি না। যদি পেশেন্টকে আমরা সব ধরনের অপশান দিই, যাদের এএমএইচ কম আছে তাদেরকে আমরা বলি স্বাভাবিকভাবেও প্রেগনেন্সি আসতে পারে, আর যদি আইভিএফ করেন নিজের এগ দিয়েও করতে পারেন, ডোনার এগ দিয়েও করতে পারেন। পেশেন্টকে আমরা সিদ্ধান্ত নিতে এনকারেজ করি যে আপনি সিদ্ধান্ত নিন কোনটা আপনার পক্ষে মনে হচ্ছে আপনার পক্ষে গ্রহণযোগ্য হবে। সেরকমভাবে আমরা কিন্তু বেশিরভাগ পেশেন্ট যাদের ধরুন শুক্রাণু 0 বা কম আছে, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা তাদের বায়োলজিক্যাল ফাদার হতে সাহায্য করি। অর্থাৎ আমরা কিন্তু হুটহাটভাবে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ডোনার কিন্তু ইউজ করি না। আর তাছাড়া আমরা যেটা করি, আমরা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। সারা পৃথিবীতে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় যে দেখা গেছে, যে ট্রিটমেন্টগুলোতে দেখা গেছে যে নিশ্চিতভাবে কাজ হয় সেগুলো আমরা বলি, যেগুলোতে কাজ হবে কি হবে না নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে সেগুলো আমরা পেশেন্টকে বুঝিয়ে বলি। অর্থাৎ আমাদের কাছে যা বৈজ্ঞানিক তথ্য আছে সেটা দিয়ে চিকিৎসা করি, তার সাথে পেশেন্ট কী চাইছেন, পেশেন্টের চাহিদা এবং পেশেন্টের গ্রহণযোগ্যতা, সেগুলোকে সব কিছুকে নিয়ে একসাথে আমরা ট্রিটমেন্ট করি। একটা আইভিএফ কাপল বা এই ধরনের কাপল যারা আর কি বাংলাদেশে রয়েছেন, তারা এক্স্যাক্টলি কী কী রিপোর্ট পাঠাবেন সো দ্যাট ডাক্তারবাবু বুঝতে পারেন যে এই পেশেন্টের এই সমস্যা হচ্ছে, এই ট্রিটমেন্ট লাগবে? প্রথম কথা যে তথ্যগুলো দরকার, একটা হচ্ছে যে বয়সটা কত, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বয়স এটা জানা দরকার। পিরিয়ড রেগুলার হয় কিনা জানা দরকার, পিরিয়ডের সময় ব্যথা হয় কিনা জানা দরকার। দুজনের হাজব্যান্ড বা ওয়াইফের আগে কোনো অপারেশন বা কোনো মেডিকেল হিস্ট্রি, থাইরয়েড, প্রেশার, সুগার এগুলো জানা দরকার। রিপোর্টের মধ্যে যেটা দরকার সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এএমএইচ, মহিলার ক্ষেত্রে এএমএইচ অর্থাৎ ডিমের সংখ্যা কেমন আছে সেটা জানার রিপোর্ট, পুরুষের সিমেন অ্যানালিসিস রিপোর্ট, টিউবের কোনো টেস্ট হয়েছে কিনা, এইচএসজি হোক, হাইকোসি হোক, এসআইএস হোক, এসএসজি হোক বা ল্যাপারোস্কোপি হোক সেটা দরকার। এগুলো হচ্ছে বেসিক রিপোর্ট। এই রিপোর্টের ওপর ভিত্তি করে কিন্তু পরে আরও কিছু টেস্ট দরকার হতে পারে। হ্যাঁ, এই রিপোর্টগুলো থেকে আমরা প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিকভাবে কিছু ধারণা দিতে পারি, কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু অনেক সামনাসামনি দেখা দরকার। যেমন একজন মহিলার আমাদের ক্লিনিকে টিভিএস করে দেখা দরকার, তার ওভারিতে ডিমের সংখ্যা কেমন আছে অর্থাৎ অ্যান্টাল ফলিকুলার কাউন্ট বা এএফসি। সেরকম ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে অনেক সময় তাদের শারীরিকভাবে তাদের গোপনাঙ্গের পরীক্ষা করে দেখা দরকার, যাতে তার অন্ডকোষের সাইজ কেমন আছে বা ভেরিকোসিল যদি আলট্রাসাউন্ডে বলে সেটা সত্যি হাত দিয়ে পাওয়া যাচ্ছে কিনা। কিন্তু মিনিমাম রিপোর্ট হচ্ছে আমাদের এএমএইচ দরকার, টিউব কেমন আছে সেটা জানা দরকার এবং সিমেনের রিপোর্ট দরকার। এর ওপরে ভিত্তি করে পরে আরও কিছু টেস্টের দরকার হতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার।